মধুমিতা দেবী, তার স্বামী কমলবাবু, দুই ছেলে আকাশ এবং বিজয়, বড় বৌমা মমিতা ও এক মেয়ে টিয়ার সঙ্গে বাস করে। মমিতা দেবীর বড় ছেলে আকাশ এবং মমিতার বিয়ে 3 বছর আগে হয়। বিয়ের পর থেকে মমিতা একাই নিজের হাতে সংসারের দায়িত্ব সামলে এসেছে। আর এখন বাড়ির সকলেই ছোট ছেলে বিজয়ের বিয়ের জন্য সুপাত্রীর সন্ধান করতে থাকে। কিছুদিনের মধ্যেই সুকন্যা নামে এক মেয়ের সঙ্গে বিজয়ের বিয়ে ঠিক হয়। সুকন্যা খুবই নম্রভদ্র এবং মিষ্টি একটি মেয়ে ছিল। কয়েক মাসের মধ্যেই আকাশ সুকন্যাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। নতুন শ্বশুরবাড়িতে এসে সুকন্যা সকলের জন্য মুগ ডালের হালুয়া রান্না করে। নতুন বৌমা তাহলে আমাদের সবার মিষ্টি মুখ করিয়ে দিল। তোমার হাতের হালুয়া খেয়ে আমাদের কিন্তু খুব পছন্দ হয়েছে বৌমা। হালুয়াটা খুবই টেস্টি হয়েছে। এবার দুপুরে কি রান্না করবে কিছু ঠিক করেছো? নতুন বৌদি, তুমি বরং আজকে আমাদের সবার জন্য মাংস ভাত রান্না করো। আমাদের সবার ফেভারিট খাবার হচ্ছে মাংস ভাত। আমাদেরকে শুধু মাংস ভাত দিলে আমাদের আর কোনো কিছুই চাই না। নাও, তোমার একমাত্র ননদ যখন বলেই দিয়েছে তাহলে তুমি মাংস ভাতই রান্না করো। আর এটা কিন্তু সত্যি, আমরা সবাই মাংস ভাত খেতে খুব ভালোবাসি। আমাদের বড় বৌমা তো সপ্তাহে 4 দিন আমাদের জন্য মাংস ভাতই রান্না করে। হ্যাঁ, আর বড় বৌদি কিন্তু খুব ভালো মাংস ভাত রান্না করতে পারে। তবে অনেক বছর ধরে বড় বৌদির হাতে মাংস ভাত খেয়ে আসছি, তো এবার ছোট বৌদি রান্না করলে আমরা অন্যরকম টেস্ট পাবো। তোর বৌদি যা সুস্বাদু হালুয়া রান্না করেছে, আমার মনে হচ্ছে তোর বৌদির রান্নার হাত খুবই ভালো হবে। তাহলে নতুন বৌমা, রান্নাঘরে গিয়ে মাংস ভাত রান্না করে ফেলো। আমরা সবাই মাংস ভাতের জন্য অপেক্ষা করছি। বড় বৌমা, সুকন্যা তো এই বাড়িতে নতুন, তাই রান্নাঘরের কোথায় কি আছে ও তো ঠিক মতো জানে না। তুমি ওর সঙ্গে যাও আর ওর হাতে হাতে সাহায্য করে দাও। কোথায় কি আছে দেখিয়ে দাও। শাশুড়ি মায়ের কথা শুনে তার বড় বৌমা কিছু বলতে যাবে তার আগেই টিয়া চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলে, আমি নতুন বৌদিকে সবকিছু দেখিয়ে দেব। একটু আগে বৌদি যখন হালুয়া রান্না করেছে, আমি তো বৌদিকে সবকিছু দেখিয়ে দিলাম। চলো বৌদি, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। আর বৌদি, তুমি কিন্তু বেশি করে মাংসের তরকারিটা রান্না করবে। আমি কিন্তু ভাতের চেয়ে বেশি মাংসের তরকারি খেতে ভালোবাসি। এই বলে টিয়া তার নতুন বৌদি সুকন্যাকে রান্নাঘরে নিয়ে যায়। এভাবেই নতুন বৌমা আসতেই সকলেই খুবই খুশি ছিল। কিন্তু বাড়ির বড় বৌমা মমিতা কিছুতেই খুশি হতে পারে না, কারণ তার মনে তখন অন্য কিছুই চলতে থাকে। আদিক্ষেতে দেখে গা জ্বলে যাচ্ছে একেবারে। এতদিন পর্যন্ত আমি সবাইকে রান্না করে খাইয়েছি, এখন নতুন বৌমা এসেছে, কেউ তো আমাকে পাত্তাই দিচ্ছে না। আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সুকন্যা আমার জায়গাটা নিয়ে নেবে। এতদিন পর্যন্ত আমি সবাইকে মাংস ভাত রান্না করে খাইয়েছি, সবাই আমার কত প্রশংসা করেছে। এবার কি তাহলে সবাই সুকন্যার প্রশংসা করবে? না, আমি এটা হতে দেব না। এই বাড়িতে আমার জায়গা কেউ কখনো নিতেই পারবে না। কি হলো বড় বৌমা, তোমার মন কোথায় বলো তো? তখন থেকে আমরা সবাই বকবক করছি, তুমি তো কোনো কথাই বলছো না। কি হয়েছে তোমার? কই না, আমার আবার কি হবে? আমি তো এই হালুয়া খাচ্ছিলাম, তাই জন্য চুপ করে আছি। আমি তো আপনাদের সবার কথাই শুনছি। বড় বৌমা, তুমি বরং রান্নাঘরে যাও। এতদিন পর্যন্ত তো তুমি রান্না করে এসেছো। টিয়া তো বাড়ির কাজকর্ম সেরকম ভাবে করে না, তাই আমার মনে হয় টিয়ার থেকে বেশি ভালো তুমি নতুন বৌমাকে সবকিছু দেখিয়ে দিতে পারবে। যাও, তুমি রান্নাঘরে চলে যাও। হ্যাঁ, রান্নাঘরে তুমি যেতে চাই, আমি তো এটাই চাইছিলাম, সবাই যাতে সুকন্যার সঙ্গে আমাকে এই রান্নাঘরে যেতে বলে। কিন্তু আমার কিছু বলার আগেই টিয়া ঢ্যাং ঢ্যাং করে রান্নাঘরে চলে গেল। আমি যেটা করতে চাই সেটা তো এখন করতেও পারবো না। টিয়াকে যে করেই হোক রান্নাঘর থেকে বের করতে হবে, তবেই আমি আমার চালটা চালতে পারবো। এই বলে মমিতা রান্নাঘরে গিয়ে টিয়াকে বলে, টিয়া, তুমি যাও, আমি নতুন বউকে সবকিছু দেখিয়ে দিচ্ছি। তুমি এক কাজ করো, তুমি ড্রয়িং রুমে যাও, তোমার বড়দাকে সাথে করে নিয়ে যাও। ড্রয়িং রুম থেকে নতুন ডিনার সেটটা বের করে নিয়ে এসো তো। আজকে নতুন বৌমা মাংস ভাত রান্না করছে, নতুন ডিনার সেট বের না করলে হয়? হ্যাঁ বৌদি, তুমি একদম ঠিক কথাই বলেছ। আজকে আমরা সবাই নতুন ডিনার সেটে মাংস ভাত খাবো। এমনিতেও তো মা ওগুলো কিছুতেই বের করতে চায় না। এই বলে টিয়া রান্নাঘর থেকে বেরিয়ে তার বড়দা আকাশের কাছে যায়। আকাশ তখন তার মা বাবার সঙ্গে বসে টিভি দেখছিল। বড়দা, বড় বৌদি বলেছে ড্রয়িং রুম থেকে ডিনার সেটটা বের করে নিয়ে আসতে, কারণ আমাদের নতুন বৌদি আজকে প্রথমবার মাংস ভাত রান্না করছে। তাই বড় বৌদি বলেছে আজকে আমরা সবাই নতুন ডিনার সেটে মাংস ভাত খাবো। টিয়ার কথা শুনে মমিতা দেবী খুবই খুশি হয়। দেখেছিস বাবা, বড় বৌমা নিজের ছোট যাকে নিয়ে কত ভাবতে শুরু করেছে। যাক ভালো, বাড়ির দুই বৌমা এভাবেই মিলেমিশে থাকলেই আমি খুশি। আমার আর কিচ্ছু চাই না। ছোট বৌমার যাতে কোনো অসুবিধা না হয়, বড় বৌমা কিন্তু সেই চেষ্টাই করে চলেছে। অন্যদিকে সুকন্যার মাংস ভাত রান্না করা হয়ে গেলে সে তার বড় যাকে বলে,
দিদি, আমার তো মাংস রান্না হয়ে গেছে, তুমি একবার টেস্ট করে দেখো না নুন আর ঝাল ঠিক আছে কিনা। কারণ আমি তো এই বাড়িতে নতুন, এই বাড়ির লোকজন কেমন নুন খায় কেমন ঝাল খায় আমি তো ঠিকঠাক জানি না। তাই তুমি একটু টেস্ট করে বলো না সব ঠিক আছে কিনা, আর তরকারিটা ভালো হয়েছে কিনা সেটাও বলবি। কিন্তু প্রথমবার শ্বশুর বাড়িতে এসে রান্না করছি তো একটু ভয় লাগছে। আরে ভয়ের তো কিছু নেই, তুমি রান্না করেছো মানে ভালোই হবে। ঠিক আছে, তবু আমি একবার চেক করে নিচ্ছি, দাঁড়াও আমি একটু খেয়ে বলছি কেমন। এই বলে মৌমিতা মাংসের তরকারি মুখে নিয়ে মনে মনে ভাবে, এ কি, এ তো আমার থেকেও ভালো মাংস রান্না করেছে। এত টেস্টি মাংস যদি ওদেরকে খাওয়ানো হয়, ওরা তো তাহলে সুকন্যার ফ্যান হয়ে যাবে। এমনিতেই আমার শ্বশুরবাড়ির লোকেরা মাংস ভাত বলতেই পাগল। সুকন্যা যদি নিজের হাতের মাংস ভাত খাইয়ে ওদেরকে বশ করে নেয়, তাহলে তো এই বাড়িতে আমার আর কোনো ভ্যালুই থাকবে না। সবাই শুধু সুকন্যাকে নিয়েই মাতামাতি করবে। না না, এটা তো আমি হতে দেব না। কি হলো দিদি, তুমি কিছু বলছো না কেন? সব ঠিক আছে নাকি কিছু দিতে হবে? সব ঠিকঠাক আছে বলতে, তরকারিতে একটুও নুন হয়নি আর ঝাল তো একদমই হয়নি। তরকারিটা কেমন যেন মিষ্টি মিষ্টি হয়ে গেছে। আলুটা বেশি দিয়ে ফেলেছো। আসলে আমাদের বাড়িতে সবাই কিন্তু তরকারিতে ঝাল খেতে বেশি ভালোবাসে। তুমি এতে 2 চামচ লবণ আর 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দাও, তাহলে সব ব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা, তুমি বরং আগে একবার খেয়ে দেখে নাও, তোমার কি মনে হচ্ছে? আরে না না দিদি, তুমি যখন বলেছো তার মানে নিশ্চয়ই নুন আর ঝাল কম হয়েছে। যতই হোক তুমি আমার চেয়ে বড়, আর তুমি তো এই বাড়িতে এতদিন ধরে রান্না করে এসেছো, তাই রান্না বান্নার ক্ষেত্রে আমার থেকে তোমার জ্ঞান বেশি হওয়াটাই স্বাভাবিক। আমি এক্ষুনি নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই বলে সুকন্যা মৌমিতার কথা মতো তরকারিতে আবার 2 চামচ লবণ এবং 2 চামচ লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেয়। এই দেখে মৌমিতা মনে মনে খুবই খুশি হয়। এই তো এবার জমবে খেলা। নতুন বৌমা এমন মাংস ভাত রান্না করেছে, এই মাংস ভাত কেউ একবার খেলে আর কখনোই খাওয়ার নাম করবে না। আচ্ছা সুকন্যা, চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই, অনেক দেরি হয়ে গেছে। আজকে তুমি রান্না করেছো তো, তাই তুমি কিন্তু সবাইকে পরিবেশন করে খাওয়াবে, কেমন? এই বলে মৌমিতা সবার সঙ্গে খাবার টেবিলে গিয়ে বসে পড়ে। সুকন্যা যখন সবাইকে মাংস ভাত পরিবেশন করে, তখন সবাই খুশি মনে মাংস ভাত খাওয়া শুরু করে। কিন্তু মাংসের তরকারিতে অতিরিক্ত পরিমাণে লবণ এবং ঝাল থাকায় কেউ একবারের বেশি সেই খাবার মুখে তুলতে পারে না। এমনকি সুকন্যার ননদ টিয়া মুখ থেকে খাবার উগড়ে দিয়ে বলে, এ বাবা, নতুন বৌদি তুমি এটা কি রান্না করেছো? এত নুন এত ঝাল কেউ দেয় কখনো? ইস, মাংসটা খাওয়াই যাবে না। আমি ভাবলাম আজকে বেশি করে মাংস খাবো, সেটা আর হলো না। মা, আমার মনে হচ্ছে এর চেয়ে ভালো বৌদি রান্না করে। ছোট বৌদি রান্না বান্না নিয়ে সেরকম কিছু জানে না। আর টিয়া, তুই চুপ কর তো। তোর ছোট বৌদি আজকে প্রথমবার শ্বশুর বাড়িতে এসে রান্না করলো, একটু ভুলভ্রান্তি তো হতেই পারে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুই এরকম করে বলিস না, এরকম বললে তোর বৌদির তো মন খারাপ করতে পারে। সত্যি টিয়া, তুমি খুব বাজে খাবার রান্না করেছো। আমি মাংস ভাত রান্না করলে সবাই 2 থালা করে ভাত শেষ করে দেয়, এমনকি মাংসের পিস নিয়ে কাড়াকাড়ি বেঁধে যায়। আর আজকে দেখো, খাবার যেমন রান্না করেছো তেমনই পড়ে আছে, কেউ মুখে নিতেই পারছে না। আমার কি মনে হয় জানেন মা, রান্না বান্নার দায়িত্বটা আমার উপরেই থাক। আমি আগে যেমন রান্না করতাম তেমনই করব। ছোট, তুমি বরং সংসারের বাকি কাজকর্মগুলো করবে। না না, তা কি করে হয়? তোমরা দুজনেই মিলেমিশে সব কাজ করবে। ছোট বৌমা এই বাড়িতে নতুন, তাই ওর রান্না বান্না শিখতে একটু সময় লাগতে পারে। ছোট বৌমা, তুমি বরং তোমার বড় জায়ের কাছ থেকে রান্না বান্না করাটা একটু শিখে নেবে। কারণ যে কোনো তরকারিতে কোন উপকরণ কি পরিমাণে দিতে হবে সেটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, বিশেষ করে লবণ এবং লঙ্কা। সবার মুখে এমন কথা শুনি সুকন্যার চোখে জল চলে আসে। তার ভীষণ পরিমাণে কান্না পায়, কিন্তু তবুও সে কোনো রকমে তার চোখের জল আটকে রাখে। ঠিক আছে মা, আমি দিদির কাছ থেকে সবকিছু শিখে নেব। তবে আপনারা একটু অপেক্ষা করুন, আমাকে 10 মিনিট সময় দিন। আমি তরকারিটা ঠিকঠাক করে নিয়ে আসতে পারবো। তরকারিতে নুনের পরিমাণ আর ঝালের পরিমাণ আমি কমিয়ে আনছি। না না, তোমাকে আর কিছু করতে হবে না বাবা। আবার তুমি কি করতে গিয়ে কি করে বসবে তার কোনো ঠিক নেই। আমি বরং নতুন করে সবার জন্য মাংস রান্না করে নিয়ে আসছি, দেখবে সবাই আমার হাতে রান্না কেমন চেটে পুটে খায়। এই বলে মৌমিতা রান্নাঘরে চলে যায়। সুকন্যা মৌমিতার ব্যবহারে খুব ভালো মতোই বুঝতে পারে যে মৌমিতা ইচ্ছা করে সকলের সামনে তার অপমান করানোর জন্য এরকম একটা কাণ্ড করেছে। তাই সুকন্যার প্রচন্ড পরিমাণে রাগ হয়। মৌমিতা রান্নাঘরে চলে গেলেই সুকন্যা তার পেছন পেছন রান্নাঘরে আসে। সুকন্যা চোখে জল নিয়ে বলে,
কেন দিদি, তুমি আমার সঙ্গে এটা কেন করলে? আমি কি দোষ করেছি বলো? তুমি ইচ্ছা করে তরকারিতে আমাকে নুন আর লঙ্কা গুঁড়ো দিতে বলেছিলে, যাতে তরকারিটা নষ্ট হয়ে যায় আর কেউ খেতে না পারে, তাই তো? আমিও বোকার মতো তোমাকে বিশ্বাস করেছি, আর তুমি যা বলেছো সেটাই শুনেছি। আমি তো ভেবেছিলাম তুমি খুব ভালো মনের মানুষ, ভেবেছিলাম আমরা দুজনে একেবারে দুই বোনের মতো সংসার করব, কিন্তু আমি ভুল ভেবেছি, আমার ধারণা ভুল। তুমি কি বলছো সুকন্যা? আমি তো তোমার ভালোর জন্যই। থাক দিদি, আর অভিনয় করার কোনো প্রয়োজন নেই। তুমি কেমন মনের মানুষ আমার খুব ভালো করেই জানা হয়ে গেছে। সবসময় চলার পথে তোমার মতো মানুষের থেকে দূরে থাকা প্রয়োজন। আমাকে নিয়ে তোমার মনে যখন এতই রাগ, এতই হিংসা, তাহলে আমার সঙ্গে সম্পর্ক রাখার তো কোনো প্রয়োজন নেই। আমি এখনই বাড়ির সবাইকে গিয়ে বলে দিচ্ছি যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এই বাড়িতে আমি আমার মতো থাকবো, আর তুমি তোমার মতো থাকবে। সুকন্যা প্লিজ, তুমি এরকম করো না। দেখো, আসলে তুমি আমাকে ভুল ভাবছো। জানি না আমার কি হয়েছিল, আমি তোমাকে নিয়ে খুবই ভয় পাচ্ছিলাম। আমি ভাবছিলাম যদি তুমি আমার থেকেও ভালো মাংস ভাত রান্না করে সবাইকে খাওয়াও, তাহলে হয়তো তুমি আমার জায়গাটা নিয়ে নেবে। সেই কারণে আমি তোমার উপর হিংসা করতে শুরু করেছিলাম। আমি তোমার জায়গা নেওয়ার কথা কখনোই ভাববো না, বরং আমি তো এই বাড়িতে সবার মনে জায়গা করব বলে এসেছি। ভেবেছিলাম তোমার মনও আমি জয় করতে পারবো, কিন্তু না, এটা কখনোই সম্ভব নয়। সুকন্যা প্লিজ, তুই এই ব্যাপারটা কাউকে জানাস না বোন। তুই তো আমার বোনের মতো, বল। এখন যদি এই ব্যাপারটা কেউ জানতে পারে, তাহলে তো সবাই আমাকে খুব খারাপ ভাববে। আমি জানি সবার সামনে তোর খুব অপমান হয়েছে, কিন্তু বিশ্বাস কর, আমি আর তোর সঙ্গে কখনো এরকম করব না। আমরা দুজনে মিলেমিশে সংসার করব। আমাকে ক্ষমা করে দে বোন। মৌমিতার কথা শুনে সুকন্যা খুবই খুশি হয়, তাই তারা দুজনে মিলে একসঙ্গে আবার মাংস ভাত রান্না করা শুরু করে। অন্যদিকে রান্নাঘরের দরজার বাইরে দাঁড়িয়ে মধুমিতা দেবী তার দুই বৌমার কথোপকথন শুনতে পায়। মধুমিতা দেবী জানতে পেরে যায় যে মৌমিতা ইচ্ছা করে সুকন্যার রান্না খারাপ করার জন্য এরকম কাণ্ড করেছে। যাক, আমাকে তাহলে আর আলাদা করে কিছু করতে হলো না। এরা নিজেরাই নিজেদের ভুল বোঝাবুঝি দূর করে দিয়েছে। আশা করছি এদের মধ্যে আর কখনো এরকম হবে না। আমার দুই বৌমা সবসময় মিলেমিশে থাকুক, আমি শুধু এটাই চাই। এই ভেবে মধুমিতা দেবী সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মৌমিতা এবং সুকন্যা সকলের জন্য আবার মাংস ভাত রান্না করে নিয়ে আসে। এবার সকলে মজা করে মাংস ভাত খায়। এভাবে সেদিনের পর থেকে মৌমিতা এবং সুকন্যা বাড়ির দুই বউ একেবারে দুই বোনের মতো মিলেমিশে সংসার করতে থাকে। মালতীর নিজের হাতে খুব সুন্দর করে শাল তৈরি করতে পারে। উলের কাজ সে খুব ভালো মতোই জানে। শীতের মধ্যে সুন্দর সুন্দর শাল তৈরি করতে তার জুড়ি মেলা ভার। সেই কারণে সে সংসার চালানোর জন্য নিজের হাতে উল দিয়ে শাল বোনে, আর সেই শাল বিক্রি করতে শীতের মধ্যে রাস্তায় রাস্তায় মালতী ঘুরে বেড়ায়। রাস্তার লোকেরা মালতীর হাতে সুন্দর সুন্দর শাল দেখে ঠিকই, কিন্তু কেউ না কিনেই চলে যায়। সেই জন্য মালতী তার শালের কোনো রকম মূল্যই পায় না। একেই মালতী গরিব, তার উপর তাকে দেখতেও খারাপ, তাই সে ভাবে মালতীর হাতে বোনা উলের শাল হয়তো তার মতোই খারাপ হবে। তাই সবাই বড় বড় শপিং মল থেকে শাল কেনে, আর গরিব মালতী তার শালের ব্যাগ নিয়ে রাস্তার এক কোনায় দাঁড়িয়ে থাকে। শীতের মধ্যে সুন্দর সুন্দর উলের শাল কিনে নিন। ও দিদি ভাই, কোথায় যাচ্ছেন? আমার কাছে খুব সুন্দর সুন্দর হাতে তৈরি উলের শাল আছে, আমার কাছে আসুন, আর সুন্দর সুন্দর শাল খুব কম দামে কিনে নিয়ে যান। এরকম শাল কিন্তু আর কোথাও পাবেন না। কই দেখি একবার, এই শালগুলো কেমন? লাল, নীল, হলুদ, সবুজ ছাড়া আর অন্য কোনো রঙের শাল আছে? এসব কালার খুব কমন হয়ে গেছে। তুমি আমাকে অন্য একটা ধরনের শাল দেখাও তো, আমার ইউনিক শাল পছন্দ। হ্যাঁ দিদি, দাঁড়ান, আমি এক্ষুনি অন্য ধরনের শাল দেখাচ্ছি। আমার কাছে আপনি ভ্যারাইটি ডিজাইনের শাল পাবেন। এই দেখুন, এই শালটা আমি বিশেষ করে উলের উপর কাঁথা স্টিচ দিয়ে বানিয়েছি। আপনার ফর্সা রঙের উপর এরকম শাল খুব সুন্দর লাগবে, তাই আপনি এই শালটা নিয়ে যেতে পারেন। এরকম কাঁথা স্টিচের উলের শাল আপনি আর কোনো দোকানে পাবেন না। হ্যাঁ, এই শালটা তো দেখতে সুন্দর, কিন্তু আহামরি কিছু একটা নয়। আমি যদি এই শালটা কিনি তাহলে কত করে দেবে শুনি? দেখতে সুন্দর হলেও শালটার ম্যাটেরিয়ালটা সেরকম একটা ভালো বলে মনে হচ্ছে না। না দিদি, আপনি ভুল ভাবছেন। এই শালের মেটেরিয়াল তো খুব ভালো। এত শীতেও এই শাল যদি একবার আপনি গায়ে দেন, তাহলে আর আপনার কোনো ঠান্ডাই লাগবে না। আর তার উপরে ডিজাইনটাও তো খুব সুন্দর। আপনি উলের বাজার দর তো ভালো করেই জানেন, সেই কারণে এই শাল আমি মাত্র 150 টাকায় বিক্রি করছি। কি, এই পাতি শালটা 150 টাকা মাত্র? তুমি তো দেখছি শাল বিক্রি করার নামে গলা কেটে নিচ্ছ। আমি এত টাকা দিয়ে শাল কিনতে পারবো না। এর থেকে ভালো আমি শপিং মল থেকে আরো ভালো শাল কিনে নেব।
তুমি যদি 50 টাকায় শালটা দিতে পারো তাহলেই কিনবো। না দিদি, 50 টাকা তো খুব কম হয়ে যাবে। এই শালটা বানাতে আমার 50 টাকার বেশি খরচ হয়েছে। দয়া করে আর দাম দর করবেন না। এখন বাজারে আপনি কোথাও 50 টাকা দামের শাল পাবেন না। আপনি একবার 150 টাকা দিয়ে এই শালটা কিনে দেখুন, দেখবেন সকলে আপনার এই শালের প্রশংসা করবে। চন্দনা 50 টাকার থেকে 1 টাকা বেশি দিয়েও মালতীর কাছ থেকে শাল কিনতে চায় না। মালতী বুঝতে পারে যে 50 টাকায় শাল বিক্রি করলে তার অনেক পরিমাণে লোকসান হয়ে যাবে, কিন্তু টাকার অভাবে মালতীর কিছু করার থাকে না। তাই সে 50 টাকার বিনিময়ে চন্দনাকে শাল দিতে বাধ্য হয়। বরাবরই লোকেরা গরিব মানুষদের অসহায়তার সুযোগ নিয়ে তাদেরকে ঠকিয়ে আসছে, আর এবার মালতীর ক্ষেত্রেও ঠিক একই রকম হয়। কখনো কোনো মহিলা এসে শুধুমাত্র শাল দেখেই চলে যায়, আবার কোনো মহিলা এসে হয়তো লাভের টাকা থেকে অত্যন্ত কম দামে শাল কেনে, কিন্তু কেউই মালতীর হাতে উলের বোনা শালের কোনো সঠিক মূল্য দিতে পারে না, আর শাল বিক্রি না করলেও তাকে ঠকতে হয়। এভাবে শীতের মধ্যে প্রত্যেক দিনই সে অত্যন্ত কম টাকা রোজগার করে বাড়িতে নিয়ে আসে। মালতীর বর রতন এক ইটভাটায় দিনমজুরির কাজ করে, তাই তারা প্রত্যেক দিন টাকার অভাবকে খুব কাছ থেকে অনুভব করতে পারে। কি তুমি তোমার হাতে তৈরি এত সুন্দর শাল মাত্র 50 টাকায় বিক্রি করে এসেছো? এরকম করে তুমি যদি কম টাকায় শাল বিক্রি করো তাহলে তোমার আর লাভ কি করে হবে? শাল বানাতে তোমার তো 150 টাকার বেশি খরচা হয়, আর বিক্রি করেছো মাত্র 50 টাকা দিয়ে। দেখবে একদিন তোমার এই শালের ব্যবসা ঠিকই লাটে উঠে যাবে। কি করব বলো, শপিং মলের যুগে কেউ আমার হাতে তৈরি শালের দাম দিতেই চাইছে না, তাই শাল বিক্রি করে যা টাকা রোজগার হচ্ছে তাই সই। এই দিয়ে অন্তত আমরা দুবেলা দুমুঠো ভাত তো খেতে পারবো। যদি 50 টাকায় শাল বিক্রি না করতাম তাহলে আজকে তো আর খেতেই পারতাম না। এই বলে মালতী তার পরিবারের জন্য গরম গরম আলু সিদ্ধ ভাত রান্না করে। সে নিজের স্বামী এবং 2 ছেলে মেয়ের সঙ্গে খাবার খেতে বসে পড়ে। মা, আমার রোজ রোজ এরকম আলু সিদ্ধ ভাত খেতে একদম ভালো লাগে না। আমার খুব মিষ্টি মিষ্টি ক্ষীর খেতে ইচ্ছা করছে। তুমি আমায় এক্ষুনি ক্ষীর রান্না করে দাও। ভাই, তুই কেন এরকম মায়ের কাছে ক্ষীর খাবার বায়না করছিস? তুই জানিস না যে মাকে কত কষ্ট করে শাল বিক্রি করে টাকা রোজগার করতে হয়? তার উপর আমরাও যদি মায়ের কাছে এরকম করে অন্যায় বায়না করি তাহলে আমাদের মা কোথায় যাবে বল? আমাদের কাছে ক্ষীর খাওয়ার মতো তো টাকা নেই। পিন্টু তার দিদির কথা কিছুতেই বুঝতে চায় না। সে ক্ষীর খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে। কাঁদিস না বাবু, সোনা বাবা আমার, আজকে কষ্ট করে আলু সিদ্ধ ভাত খেয়ে নে। তারপর নতুন বছরে আমি বাজার থেকে ক্ষীর রান্না করার জিনিসপত্র কিনে নিয়ে এসে তোদেরকে ক্ষীর বানিয়ে খাওয়াবো, ঠিক আছে? আর তোদের জন্য বিশেষ করে কাজু কিশমিশ দিয়ে আমি ক্ষীর বানাবো। তাই মা, সত্যি তুমি আমাদেরকে নতুন বছরে ক্ষীর রান্না করে খাওয়াবে? কি মজা, আমরা ক্ষীর খাবো। মা, আমিও তাহলে ক্ষীর খাবো। এভাবেই ক্ষীর খাওয়ার কথা শুনে মালতীর ছেলে মেয়ের মুখে হাসি ফোটে। এই দেখে মালতীও খুবই খুশি হয়, তাই সে রাত জেগে হলেও আরো বেশি বেশি করে শাল বুনতে শুরু করে। কিন্তু সে শালের ব্যাগ কাঁধে করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালেও তার একটা শালও বিক্রি হয় না। তাই রাত্রিবেলা সে মন খারাপ করে নিজের ঘরে ফিরে আসছে। এমন সময় সে দেখে এক মহিলা অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে, আর তার পাশে এক ছোট্ট শিশু শুয়ে শুয়ে কাঁদছে। এই দেখে মালতীর খুব কষ্ট হয়। মালতী সেই ক্রন্দনরত শিশুটিকে নিজের কোলে তুলে নেয়। এই মহিলা আর ইনার শিশুটাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। শীতের মধ্যে কেমন অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে। আমাকে এক্ষুনি এনাদেরকে নিয়ে হসপিটালে যেতে হবে। মালতী সেই ফাঁকা রাস্তায় কোনো মতে একটি অটোওয়ালাকে দেখতে পায়। দাদা, দয়া করে আমাকে একটু সাহায্য করুন। এই মহিলা ঠান্ডার মধ্যে নিজের বাচ্চাকে নিয়ে রাস্তায় পড়ে আছে। আমরা যদি এনাকে এখনই হসপিটালে না নিয়ে যাই তাহলে কিন্তু বিরাট কোনো ক্ষতি হয়ে যেতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে যাবো দিদি, কিন্তু এই মহিলা আপনার সম্পর্কে কে হন যে আপনি ওনাকে সুস্থ করার জন্য এতই ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন? আজকালকার দিনে রাস্তায় পড়ে থেকে অচেনা মানুষজনকে তো কেউই সাহায্য করতে আসে না। এই মহিলার সাথে আমার মনুষ্যত্বের সম্পর্ক, তাই আমি ওনাকে আর ওনার শিশুকে সাহায্য করছি। আর এখন মানুষ মানুষের সাহায্য করে না বলে পৃথিবীটা এত নিষ্ঠুর হয়ে গেছে, কিন্তু আমি এরকম নিষ্ঠুর হতে পারবো না। আপনি দয়া করে চলুন এবার। অটোওয়ালা মালতীর কথা শুনে শীতল এবং তার বাচ্চা শিশুকে কোলে করে অটোতে তুলে দেয়। মালতী একটি সুন্দর শাল শীতলের গায়ে জড়িয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই মালতী শীতলকে নিয়ে হাসপাতালে পৌঁছায়। আসলে উনি অতিরিক্ত ঠান্ডার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, কিন্তু আমাদের হসপিটালে চিকিৎসা করার আগে মিনিমাম একটা অ্যামাউন্ট জমা করতে হয়, তাই আপনাকে সামান্য টাকা ডিপোজিট করতে হবে।
তারপরেই আমি ওনার চিকিৎসা শুরু করতে পারবো। আমার কাছে কোনো টাকা নেই দিদি, কিন্তু মালতী কি করবে বুঝতে না পেরে সে নিজের হাত থেকে রূপার বালা খুলে ডাক্তারবাবুকে দিয়ে দেয়। ডাক্তারবাবু শীতলের চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলে। কিছুটা সুস্থ হয়ে উঠলে শীতল মালতীর কাছ থেকে তার বাচ্চাকে কোলে নেয়। সেই সময় শীতলের বর পরম হাঁপাতে হাঁপাতে হসপিটালে এসে পৌঁছায়। তুমি কিভাবে রাস্তার মাঝখানে অজ্ঞান হয়ে পড়লে? তুমি অনেকক্ষণ থেকে বাড়িতে ফিরছো না বলে আমি তোমাকে খুঁজতে বেরিয়ে পড়েছিলাম, আর আশেপাশের লোকজনেরা বললো তুমি নাকি অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিলে, আর এই মহিলা তোমাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেছে। তুমি এখন ঠিক আছো তো শীতল? হ্যাঁ, আমি একেবারে ঠিক আছি। আসলে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার মাথা ঘুরে গিয়েছিল, সেই কারণে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এমন সময় শীতল দেখতে পায় তার গায়ে একটা সুন্দর শাল জড়ানো আছে। এত সুন্দর শালের কাজ দেখে তার ভীষণ পরিমাণে পছন্দ হয়। ডাক্তারবাবু শীতল এবং পরমকে মালতীর সাহায্যের কথাটাও বলে। দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আজকে আমাদের অনেক উপকার করেছেন। আপনি যদি সঠিক সময়ে আমাকে হসপিটালে না নিয়ে আসতেন তাহলে আমি আর হয়তো বাঁচতাম না। কিন্তু আপনি এত সুন্দর শাল কোথায় পেলেন? আমার এই শালটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। এই শালটা তো আমি নিজে উল দিয়ে বুনেছি। আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি আমার হাতে তৈরি করা আরো শাল দেখতে পারেন। এই দেখুন, এটা হলো কলমকারী প্রিন্টের শাল, আর আপনার গায়ে শালটা স্পেশাল উল দিয়ে তৈরি কাতান শাল। আমি আজকেই শালটা বানিয়েছি। আপনি চাইলে আমার কাছ থেকে শাল কিনতে পারেন। মালতীর কাছে বিভিন্ন রকমের শাল দেখে শীতলের খুবই ভালো লাগে, তাই শীতল তার স্বামীর কাছে মালতীর শাল কেনার জন্য আবদার করে। পরম তার বউকে সব রকমের শালই কিনে দেয়। মালতীকে পরম শালের সঠিক দাম পর্যন্ত দিয়ে দেয়। এতদিন পর মালতীর নিজের হাতে তৈরি করা শালের সঠিক দাম পেয়ে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। পরমবাবু, আপনি এবার আপনার ওয়াইফকে বাড়িতে নিয়ে যেতে পারেন, আর ওনার ভালো করে খেয়াল রাখবেন যাতে উনি শীতের মধ্যে আর অজ্ঞান হয়ে না পড়েন। পরম এবং তার বউ তাদের সন্তানকে সঙ্গে নিয়ে এবং সব রকমের শাল ব্যাগে করে নিয়ে বাড়িতে চলে যায়। এতক্ষণ ধরে ডাক্তারবাবু মালতীর হাতে তৈরি করা সব রকমের উলের শালগুলো দেখছিল, ফলে তারও মালতীর হাতে উল বোনা শাল খুবই পছন্দ হয়। মালতী, আমি কিন্তু শাল ভীষণ পরিমাণে পছন্দ করি। আমি দেশের বিভিন্ন প্রান্ত থেকে শাল কিনে নিজের বাড়িতে জমাই, কিন্তু তোমার হাতে তৈরি করা শালের মতো শাল আমি এর আগে কখনো দেখিনি। এই শালগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। তাই দিদি, তাহলে আপনি এই সব শালগুলো কিনে নিতে পারেন। আমি আপনাকে প্রত্যেকটা শালের উপর ডিসকাউন্ট দিয়ে দেব। না না, তোমার কাছে যা শাল আছে তাই দিয়ে আমার কিছু হবে না। আমি নতুন বছরে আমার হসপিটালের সমস্ত নার্স এবং ডাক্তারদের জন্য তোমার হাতে বোনা শাল উপহার হিসেবে দিতে চাই, আর এর জন্য তোমার কাছ থেকে আমার কোনো ডিসকাউন্টও লাগবে না। আমি তোমাকে সামান্য টাকা অ্যাডভান্স করছি, তুমি আমাকে এরকম শাল আরো অনেক বেশি করে বানিয়ে এনে দেবে, ঠিক আছে? মালতী ডাক্তার দিদির এরকম কথা শুনে খুবই খুশি হয়। সে বুঝতে পারে সে হয়তো নিজের ভালো কর্মফলের আশীর্বাদ পেয়েছে, তাই সে ডাক্তার দিদির কাছ থেকে অ্যাডভান্সের টাকা নিয়ে বাজার থেকে উল কিনে নেয়। সে রাত জেগে অর্ডারের সমস্ত শাল বুনতে শুরু করে। ধীরে ধীরে মালতীর সমস্ত শাল বানিয়ে নিয়ে ডাক্তার দিদিকে শালগুলো দিয়ে আসে। ডাক্তার দিদি খুশি হয়ে মালতীর হাতে প্রাপ্য টাকার থেকে বেশি টাকা দেয়। ধীরে ধীরে এভাবেই তার শালের ব্যবসা আরো উন্নতি লাভ করতে থাকে। কিন্তু তার জীবনের সমস্যা এখানেই শেষ হয় না। একদিন, মা, তুমি যে বলেছিলে আমাদের ক্ষীর খাওয়াবে, নতুন বছর তো পড়ে গেল, এবার অন্তত আমাদেরকে ক্ষীর রান্না করে খাও। হ্যাঁ রে বাবা, আজকে রাতেই আমি তোদেরকে ক্ষীর রান্না করে খাওয়াবো। সেদিন মালতী শাল বিক্রি করে বাড়ি ফেরার সময় ক্ষীর রান্না করার যাবতীয় জিনিসপত্র কিনে বাড়িতে আসে। সে তার স্বামী এবং বাচ্চাদের ভালো করে ক্ষীর রান্না করে খাওয়ায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন হঠাৎ করে রতনের ইট ভাটা বন্ধ হয়ে যায়, ফলে মালিক সমস্ত দিনমজুরদের কাজ ছাড়িয়ে বাড়িতে বসে যেতে বলে। এবার কি হবে মালতী? আমার কাজ চলে গেলে তুমি কেবলমাত্র শাল বিক্রি করে সংসার চালাতে পারবে? আমার তো ভীষণ চিন্তা হচ্ছে। এরকম কাজ ছেড়ে আমি দিনের পর দিন বাড়িতে বসে থাকতে পারবো না, আর তোমার টাকায়ও বসে বসে খেতে পারবো না। তুমি এরকম করে ভাবছো কেন? আমি অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি, কিন্তু বুঝে উঠতে পারিনি যে কিভাবে বলবো। আমি উল দিয়ে শাল বুনি ঠিকই, কিন্তু প্রত্যেকদিন বাজার থেকে উল কিনে নিয়ে আসতে আমার খুব সমস্যা হয়। তাই আমি ভাবছিলাম তুমি যদি আমাকে আমার শালের ব্যবসায় সাহায্য করো তাহলে কিন্তু খুব ভালো হবে।
তুমি আমাকে প্রত্যেকদিন বাজার থেকে ভালো ভালো উল কিনে নিয়ে এসে দেবে, আর আমি শাল বুনবো, কেমন? তোমার বুদ্ধিটা কিন্তু খুব একটা মন্দ নয়, আর আমাদের মফস্বলে উলের অনেক দাম, তাই আমি প্রত্যেকদিন শহরের মূল প্রান্তে গিয়ে তোমার জন্য উল কিনে নিয়ে আসবো। ফলে উলগুলো আমি সস্তায় কিনতে পারবো, আর উলের গুণগত মানও অনেক উন্নত হবে। সেদিনের পর থেকে রতন প্রত্যেকদিন শহরের মূল প্রান্ত থেকে মালতীকে উল কিনে নিয়ে এসে দেয়। এভাবেই দেখতে দেখতে তারা স্বামী স্ত্রী দুজনেই তাদের শাল বিক্রির ব্যবসা একেবারে মধ্য গগনে পৌঁছে দেয়। তাদেরকে আর জীবনে অর্থকষ্টে ভুগতে হয় না। তারপর থেকে বিভিন্ন প্রান্তের বড় বড় ব্যবসায়ীরা মালতীর হাতে বোনা শাল কিনতে শুরু করে।